অংশীদারি অঙ্ক কিভাবে থাকে তার একটা এক্সাম্পল আমি এখানে লিখেছি। তো আমরা এই অঙ্কটি পড়ব এবং সাথে সাথে এখান থেকে আইটেমগুলো বের করার চেষ্টা করব যে কোনগুলো অংশীদার লাভ লোকসান আবন্টন হিসাবে যায়। কারণ এই অংশীদারি থেকে প্রথমে আমাকে করতে হয় কি, লাভ লোকসান আবন্টন হিসাব করতে হয়, তাই তো? তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে যে আইটেমগুলো আসবে সেগুলো আমরা বার করব পড়ে পড়ে। তো স্টার্ট করা যাক। মাসুম, মামুন ও হাসান একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। 2013 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 60,000, 40,000 ও 30,000 টাকা। তাহলে এখানে আমরা একটা পেলাম মূলধন, প্রারম্ভিক মূলধন পেয়েছি। এটা কি লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে? না, আসবে না। আচ্ছা, তারপরে পড়ি। অংশীদারগণ লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। এখানে তাদের লাভ ক্ষতি তারা কিভাবে বন্টন করবে সেই সম্পর্কে বলেছে। তারপর মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে একটা আইটেম পেলাম, মূলধনের সুদ। আচ্ছা, এইখানে আমি পেলাম কি, যে মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধনের সুদ পেয়েছি। আমরা কি পেয়েছি? মূলধনের সুদ পেয়েছি। উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে আবার আমরা পেয়েছি উত্তোলনের সুদ পেয়েছি। তাহলে মূলধনের সুদ কোথায় আসে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসে মূলধনের সুদ। আর উত্তোলনের সুদ কোথায় যায়? লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে। পরিচালনায় অংশগ্রহণের জন্য হাসান প্রতি মাসে 800 টাকা করে বেতন পাবে। তো বেতন পেয়েছি। বেতন কোথায় আসে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে। কে বেতন পাবে? হাসান। প্রতি মাসে 800 টাকা করে। তাহলে আমাকে 12 মাসে বের করে নিতে হবে। 800 × 12। আবারও বলি, 12 মাসেরটা আমরা কিভাবে বের করব? 800 × 12, 800 × 12 অর্থাৎ 12 মাসেরটা বের করে আমাকে অ্যামাউন্টটা বসাতে হবে। উক্ত বছরে লাভের আশায় অংশীদারগণ যথাক্রমে 8,000, 5,000 ও 4,000 টাকা উত্তোলন করেন। এখানে আমরা পাইছি উত্তোলন। উত্তোলন কি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে আসে? না, আসে না। উত্তোলনের সুদ আসে। উত্তোলনটা যায় অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে। আর এই যে উপরে যে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে সেটাও যায় অংশীদারদের মূলধন হিসাবে। আচ্ছা, এবার এখানে লিখেছে যে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, অর্থাৎ এই উপরে যে তথ্যগুলো দিয়েছে, এই যে আমি যে মার্ক করেছি তথ্যগুলো, এই তথ্যগুলো সাধন করার পূর্বে 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায়ে লাভের পরিমাণ দাঁড়ায় 45,400 টাকা। এই লাভটাকে আমরা বলতেছি কি, নিট লাভ। যেটা অঙ্কে দেয়া আছে, অঙ্কে দেয়া যে নিট লাভটা, সেটা কোথায় বসাই আমরা? লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে সবার প্রথমেই আমাদেরকে হেডিং লিখতে হয় লাভ লোকসান হিসাব, লিখে লিখতে হয় নিট লাভ। এই নিট লাভের পরিমাণটা বসাইতে হয়। তাই এই নিট লাভটা অঙ্কে যে দেয়া থাকে নিট লাভ, সেটা কোথায় যায়? লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে। তাহলে এইভাবে এই আইটেমগুলো বের করে লাভ লোকসান হিসাবে ডেবিট পাশের গুলো ডেবিট পাশে, ক্রেডিট পাশের গুলো ক্রেডিট পাশে বসিয়ে লাস্টে ব্যালেন্সিং করে আমরা মুনাফার অংশ বের করি। সেই মুনাফার অংশটাকে কি করতে হবে? এই 3:2:1 অনুপাতে বন্টন করে দিতে হবে। দেন তারপরের স্টেপ আমাদের অংশীদারদের মূলধন হিসাব। যখন অংশীদারদের মূলধন হিসাব করব, তখন প্রথমে এই যে 2013 সালের 1 জানুয়ারি তারিখে মূলধনের পরিমাণ, যে মূলধনগুলো আছে, মূলধনের পরিমাণ, এই মূলধনের পরিমাণগুলোকে আমরা কোথায় বসাবো? অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসাবো। বিবরণে কি লিখবো? ব্যালেন্স বিডি। কেন ব্যালেন্স বিডি লিখতে হচ্ছে? কারণ এই যে 2013 সালের 1 জানুয়ারি, বছরের শুরু, একদম মাসের শুরু, এই জন্য আমাকে লিখতে হচ্ছে ব্যালেন্স বিডি। দেন আমি খুঁজবো উত্তোলন কোথায় আছে। এই উত্তোলনটাকে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসাবো। যার যার উত্তোলন তার ঘরে বসাবো। তারপরে আমি হেডিং লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব দুই পাশে।
লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশের গুলো সব কোথায় আসবে? ক্রেডিট পাশে। তো এই অঙ্কে কি কি ছিল? আমরা ডেবিট পাশের কি কি পেয়েছি? মূলধনের সুদ পেয়েছি, বেতন পেয়েছি, এই দুইটা জিনিস পেয়েছি। তাহলে এই দুইটা জিনিস কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে, ওই লাভ লোকসান আবন্টন হিসাবের যে কলামটা লিখেছি ওর পরে আমাকে লিখতে হবে। আর অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে তাহলে কি আসবে? ওই যেগুলো লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যেগুলো বসেছিল সেগুলোকে আমাকে কোথায় বসাইতে হবে? অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে। তো এই অঙ্কে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে কি কি আসছে? একটা জিনিস আসছে, সেটা হচ্ছে উত্তোলনের সুদ। তাহলে এই উত্তোলনের সুদ অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসাবো। বসানোর পর আমি কি করব? ব্যালেন্সিং করব। তো এইভাবে আমি লাভ লোকসান আবন্টন হিসাব প্রথমেই করব অ্যান্ড দেন অংশীদারদের মূলধন হিসাব করব। ভালোভাবে আমাকে মনে রাখতে হবে, আমি যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা সঠিকভাবে করতে পারি তাহলে 100% অংশীদারদের মূলধন হিসাবটাও আমি করতে পারবো। কাজেই লাভ লোকসান আবন্টন হিসাবের যে বিষয়গুলো আসে, কিভাবে সুদের পরিমাণটা বের করতে হয়, কি কি বলা থাকলে কি হয়, সেই বিষয়গুলো ভালোভাবে জানা উচিত আমাদের জন্য। যেমন আমি এখানে লিখেছিলাম যে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, কিন্তু আমি যদি এখানে একটু চেঞ্জ করতাম যে যেমন এখানে বেতন ছিল, তো লিখলাম যে বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে। আমি যদি এখানে একটু চেঞ্জ করেছি, আমি কি লিখেছি যে বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে নিট লাভের পরিমাণ দাঁড়ায় 45,400 টাকা। তাহলে এইখানে তো বলেই দিছি যে বেতন ডেবিট করার পর, তাহলে কি আমি আবারও লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বেতন বসাবো? না, বসাবো না। কারণ এখানে তো বলেই দিছে বেতন ডেবিট করার পর, তার মানে বেতন একবার ডেবিট করেই ফেলছে। কাজেই লাভ লোকসান আবন্টন হিসাবে এইটুক কথা বলার জন্য, আবারও বলতেছি, এই বেতন ডেবিট করার পর এইটুক কথা বলার জন্য এই বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসবে না। কারণ এই যে বলেই দিছে ডেবিট করার পর, এই কারণে আসবে না। এটা কোথায় আসবে তাহলে? অংশীদারদের মূলধন হিসাবের, যেহেতু ডেবিট করার পর অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে। অর্থাৎ এই যে মেইন অঙ্কের মধ্যে যে লাইনটার মধ্যে নিট লাভের কথা বলে দেয়, আমাকে দেখতে হবে ওই লাইনের মধ্যে কোনো কিছু ডেবিট করার কথা বলা আছে কিনা। যদি এরকম বলা থাকে ডেবিট করার কথা, তাহলে ওইগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।